সন্ধ্যার নরম আলো ধীরে ধীরে চারপাশে ছড়িয়ে পড়ছে। আকাশের নীলে লালচে কমলা রং মিশে গিয়ে এক মোহময় আবহ তৈরি করেছে। সমুদ্রের ঢেউ যেন দিনের আলোকে বিদায় জানাতে জানিয়ে প্রতিটি তরঙ্গে এক নতুন ছন্দ নিয়ে আসছে। সমুদ্রের জল তখনও কিছুটা উষ্ণ, দিনের রোদের উত্তাপ এখনো তার গায়ে লেগে আছে। ঢেউগুলো একেবারে ধীর গতিতে তীরে আছড়ে পড়ছে, আবার কখনো জোরে উঠে এসে বালিয়াড়ি ভিজিয়ে দিচ্ছে। দূরে মাছ ধরার ট্রলারগুলো ছোট ছোট বিন্দুর মতো দেখা যায়, তাদের হালকা আলোগুলো ধীরে ধীরে উজ্জ্বল হতে শুরু করেছে। বাতাসে হালকা লবণের গন্ধ, তার সাথে মিশে আছে রাত আসার এক অদ্ভুত মাদকতা। বিচের ধারে বসে থাকা পর্যটকের আস্তে আস্তে ফিরে যাচ্ছে রিসোর্টে, তবে কিছু মানুষ এখনো নীরবে বসে আছে সমুদ্রের মোহে, ঢেউয়ের গান শুনতে। সন্ধ্যার এই রঙিন আভা, সমুদ্রের বয়ে চলা মৃদু বাতাস সব মিলিয়ে এক অলৌকিক শূন্যতা সৃষ্টি করছে, যেন রাতের রহস্যময়তা একটু একটু করে তার পর্দা নামাতে শুরু করছে। ইচ্ছে এখন অনেকটাই সুস্থ, বিছানায় নরম কুশনের ওপর হেলান দিয়ে বসে আছে। পাশে বসে আছে ঈশিতা আর অনু, তিনজন মিলে গল্পে মেতে উঠেছে। তোর জন্যই আজকে ঘুরতে যাওয়া হলো না, ঈশিতা হালকা রাগ দেখিয়ে বলল, তবে মুখে হাসির ছাপ স্পষ্ট। তা তো বুঝলাম, কিন্তু তুই কি সত্যি আমার জন্য থাকলি নাকি নিজের আলসেমির জন্য? ইচ্ছের চোখ ছোট করে ঈশিতার দিকে তাকায়। অনু হেসে বলে, সত্যি বলতে আমরাও কিন্তু আজ আর বের হতে চাইনি। এই কয়দিন ধরে টানা ঘোরাঘুরি, একটু রেস্ট দরকার ছিল। তাই তুই তো ভাগ্যবান, তোর নামে দোষ দিয়ে আরামে শুয়ে আছি। ইচ্ছে হেসে ওঠে, তারপর জানালার বাইরে তাকায়। তাহসিনরা সবাই কাছাকাছি কোনো জায়গায় ঘুরতে গেছে, তাই আশপাশ বেশ ফাঁকা। সন্ধ্যার আলো ধীরে ধীরে নেমে আসছে, লনের বাতিগুলো জ্বলতে শুরু করেছে। এই রিসোর্টের আজকের আয়োজন না দেখলে তো কিছুই দেখা হতো না। ঈশিতা একটু হতাশ গলায় বলে, আজ বড় বড় রিসোর্ট আর পর্যটক আকর্ষণের জায়গাগুলো যেন আরো বেশি উজ্জ্বল, বেশি বর্ণিল। রাস্তাঘাট, সমুদ্রের ধারের ক্যাফেগুলো, এমনকি ছোট ছোট দোকানগুলোতে সাদা লাল সাজের ছোঁয়া লেগেছে। বাতাসে মৃদু সুগন্ধি ভেসে বেড়াচ্ছে, চারপাশে গোলাপের সুবাস। রিসোর্টের প্রবেশদ্বার থেকে শুরু করে অভ্যন্তরীণ বাগান পর্যন্ত সাজানো হয়েছে রঙিন লাইট আর ফুলের তোড়ায়। কোথাও ঝুলছে হৃদয় আকৃতির লাল বেলুন, কোথাও বা মোমবাতির আলোয় রোমান্টিক পরিবেশ তৈরি করা হয়েছে। সমুদ্রের তীর ধরে হাঁটতে হাঁটতে পর্যটকরা বেশ উপভোগ করছে এই বিশেষ দিনের আবহ। ক্যালেন্ডারের পাতায় জলজল করছে আজকের দিন, কোনো কপত কপতির কাছে আজকে বিশেষ দিন। সিপার্ল বিচ রিসোর্ট আজ এক বিশেষ রূপে সেজেছে। বিয়ের অনুষ্ঠান উপলক্ষে গোটা রিসোর্ট জুড়ে সাজসজ্জার বাহার। প্রবেশ পথ থেকে শুরু করে সুইমিং পুলের আশপাশ, গার্ডেন এরিয়া থেকে রেস্টুরেন্ট, সব জায়গায় লাল সাদা রঙের দখল। ছোট ছোট লাইটিং, গোলাপের তোড়া আর মোমবাতির মৃদু আলোয় যেন এক স্বপ্নময় পরিবেশ তৈরি হয়েছে। ধূসরদের পুরো টিম এই রিসোর্টে উঠেছে, তাই বিশেষ এই পার্টির ইনভাইটেশন তাদের কাছেও পৌঁছেছে। আজকের আয়োজনে থাকছে লাইভ মিউজিক, এক্সক্লুসিভ সি ফুড বুফে, তার সঙ্গে আছে কিছু মজার গেমস ও চমকপ্রদ মুহূর্ত। গেস্টদের সবাইকে নির্দিষ্ট সময়ে রিসোর্টের লনে আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে উন্মুক্ত আকাশের নিচে আয়োজন করা হয়েছে এই বিশেষ রাতের জমকালো অনুষ্ঠান। তাহসিন ও অর্ণবরা একটা ক্যাফেতে বসে কফি উপভোগ করছে। এমন সময় তৃণ ও ধূসর প্রয়োজনের কথা বলে ক্যাফে থেকে বেরিয়ে কাছাকাছি একটি শপিং কমপ্লেক্সে প্রবেশ করে। কক্সবাজারে এই মার্কেটটা বেশ জমজমাট, চারদিকে পর্যটকদের ভিড়, দোকানিরা নিজেদের পণ্যের প্রশংসায় ব্যস্ত। নীলচে আলো ঝলমলে জামার কমপ্লেক্সটায় ঢুকে ধূসরা তৃণ দ্রুত চোখ বোলাতে থাকে বিভিন্ন পোশাকের দিকে। তুই নিশ্চিত এটা ওর পছন্দ হবে? ধূসর একটা লাল রঙের নরম ফ্যাব্রিকের ড্রেস হাতে তুলে ধরে ফিসফিস করে জিজ্ঞাসা করে, আমার চেয়ে কেউ ভালো জানে নাকি? তুই শুধু পছন্দ কর আর আমাকে টাকা দে, আমি গিফট প্যাক করিয়ে নিয়ে যাব। তৃণ বলেই হাসে। ধূসর একটু ভাবে, তারপর অন্যদিকে তাকিয়ে বলে, একটু অন্যরকম কিছু দেখাতো। ধূসর বেশ সময় নিয়ে গাউনগুলো দেখছিল। দোকানের নরম আলোয় ঝলমলে কাপড়গুলো যেন আরো মোহময়ী লাগছে। সে হাত বুলিয়ে দেখে একটার পর একটা, কিন্তু কিছুতেই মন ভরছিল না। এটা কেমন? তৃণ পাশ থেকে একটা সিল্কি লাল গাউন টেনে দেখালো। ধূসর এক মুহূর্ত চুপ করে তাকিয়ে রইল। গাউনটা একদম সরল তবে ক্লাসি, কোমরের কাছে একটা চিকন বেল্ট আর নিচের দিকে ঢেউ খেলানো কাপড়, ঠিক যেন ইচ্ছের জন্যই বানানো হয়েছে। পারফেক্ট, ধূসর গম্ভীরভাবে বলল, তারপর সেটা হাতে নিল। এদিকে তৃণ সুযোগ হাতছাড়া করলো না, নিজের জন্য একটা ট্রেন্ডি ওয়েস্টার্ন ড্রেস পছন্দ করে ফেললো, কালো আর সোনালি শেডের ডিজাইন। ধূসর অবাক চোখে ওর দিকে তাকালো। তুইও গিফট কিনছিস? নিজের জন্য ভাই, তোদের প্রেমের চক্করে আমারও কিছু পাওয়া উচিত, তৃণ বলে। দুজনেই কাউন্টারের দিকে এগোলো। টাকা পরিশোধ করে প্যাকেট হাতে নিয়ে ধূসর এক মুহূর্ত থেমে গাউনটার দিকে তাকায়। চোখের সামনে ভেসে ওঠে কারো চঞ্চল মুখ। তৃণ ওর কনুইতে হালকা ধাক্কা দিয়ে বলল, চল, বেশি ভাবিস না, এখন শুধু দোয়া কর রিয়াকশন যেন ভালো হয়। ধূসর মাথা নাড়ল। তারপর ওরা দুজন মার্কেট থেকে বেরিয়ে পড়লো। রাতের বাতাসে হালকা স্বস্তি অনুভব করতে করতে সামনে অপেক্ষা করছিল একটা স্পেশাল সন্ধ্যা।
রাস্তায় হাঁটার সময় ধূসর নিজের হাতে থাকা ব্যাগটা তৃণর হাতে ধরিয়ে দেয়। এটা রাখ, কেউ কিছু জিজ্ঞেস করলে বলবি তোর। তৃণ হালকা বিরক্ত হয়ে ব্যাগটা ধরে, কিন্তু কোনো প্রশ্ন না করে চুপচাপ ধূসরের নির্দেশ অনুসরণ করলো। দুজনেই চুপচাপ তাসিনদের কাছে চলে যায় ক্যাফেতে। তৃণের হাতে দুটি ব্যাগ দেখে অর্ণব মুস্কি হেসে বলে, ওগুলো কি কিনেছিস তৃণ, দেখি তো। তৃণ একটু হাসলো আর বলল, এটা আমার গার্লফ্রেন্ডের জন্য, কিন্তু দেখানো যাবে না। তবে তূর্ণ মজা করে বলল, তুই যে তোর গার্লফ্রেন্ডের জন্য কিনেছিস তা জানতাম না। আরে ভাই, 30 মিনিট আগে তো বললি তোর কেউ নেই, এখন কি হলো? আউলিয়া মির্জাফর, তুইও ধোকা দিচ্ছিস? তৃণ তূর্ণের কথা শুনে হেসে মাথা চুলকায়, তবে তীব্রভাবে কিছু বলল না। পাশেই ধূসর গম্ভীর মুখে দাঁড়িয়ে, পকেটে হাত দিয়ে। সে কিছু না বলে শুধু তৃণর দিকে তাকায়, যেন চোখ দিয়ে বুঝিয়ে দেয়, মুখ খুললেই তোর ভবিষ্যৎ বাপ হওয়ার রাস্তা আমি নিজ হাতে বন্ধ করে দেবো শালা। এদিকে ধূসর গম্ভীর মুখে পাশেই দাঁড়িয়ে পকেটে হাত গুজে রেখেছে, যেন পুরো ব্যাপারটাই তার সঙ্গে সম্পর্কিত নয়। তবে তার ঠোঁটের কোণে চাপা হাসির আভাস ফুটে উঠেছে। তৃণ ব্যাগ শক্ত করে ধরে, দেখ, বেশি প্রশ্ন করিস না, আমি যা বললাম তাই। আর হ্যাঁ, এই ব্যাগটা ছোবার দরকার নেই কারো। তাহসিন হেসে বলল, বুঝলাম, ব্যাপারটা সিরিয়াস। তা ভাই ধূসর, তুই কি বলিস? ধূসর তখনও চুপচাপ, সামান্য বিরক্তির সুরে বলে, আমি কিছু বলছি না, চল এখন সবাই রিসোর্টে ফিরি। তাহসিন কাঁধ ঝাঁকিয়ে বলল, ঠিক আছে, তবে মনে রাখিস তৃণ, সত্যিটা একদিন বের হবেই। তৃণ হেসে বলল, দেখা যাবে। সবাই একসঙ্গে রওনা দিল রিসোর্টের দিকে, কিন্তু তূর্ণের সন্দেহ এখনো গেল না। সে ঠিক করলো এই রহস্যের শেষ সে জেনেই ছাড়বে। রিসোর্টে ফিরে গিয়ে সবাই যার যার রুমে গিয়ে বিশ্রাম নেয়। অনেকদিন পর সবাই একসাথে এক জায়গায় ছিল। রেস্ট নেওয়ার পর যে যার রুম থেকে বেরিয়ে ডাইনিং এরিয়াতে চলে যায় রাতের খাবার খাওয়ার জন্য। ডিনারের পরে সকলে আবার পার্টি অ্যাটেন্ড করবে। ডাইনিং এরিয়ায় সবাই খেতে বসেছে, শুধু ধূসর নেই। একসময় তাসিন অনুর দিকে তাকিয়ে বলে, অনু, তোকে কি বলতে হবে? যা গিয়ে ধূসরকে ডাক। অনু উঠে যেতে যায়, ঠিক তখনই দরজার কাছে ভারী পায়ে ধূসর এসে দাঁড়ায়। এক মুহূর্ত সবাই তাকিয়ে থাকে তার দিকে। ধূসর ঠান্ডা গলায় বলে, ডাকতে হবে না আমায়, আমি এসেছি। ধূসরের গলার আওয়াজ শুনে ইচ্ছে মাথা তুলে ধূসরের দিকে তাকাতেই যেন মুহূর্তটা থমকে যায়। সদ্য গোসল করে এসেছে, চুল এখনো ভিজা। অদ্ভুত এক সতেজতা ছড়িয়ে পড়েছে তার চারপাশে। পানির ফোঁটা গড়িয়ে পড়ছে চুলের আগা থেকে, ভিজিয়ে দিচ্ছে সাদা শার্টের কলার। নিখুঁত ব্ল্যাক প্যান্টের সাথে ধূসরের ব্যক্তিত্ব যেন আরো তীক্ষ্ণ হয়ে উঠেছে। ইচ্ছে অপলক তাকিয়ে থাকে, চোখ সরিয়ে নেওয়ার কথা ভুলে যায় এক মুহূর্তের জন্য। ধূসরের সেই গম্ভীর অথচ আত্মবিশ্বাসী উপস্থিতি, ভিজে চুলের আনমনা ভাব, সব মিলিয়ে যেন তার চারপাশের পরিবেশটাই বদলে গেছে। বাস্তবে ফিরে আসে ঈশিতার কনুইয়ের হালকা ধাক্কায়। ইচ্ছে একটু চমকে উঠে দ্রুত দৃষ্টি সরিয়ে নেয়, যেন কিছুই হয়নি। কিন্তু বুকের গভীরে হালকা ঢেউ খেলে যায়, ঠিক সমুদ্রের ঢেউয়ের মতো, যা একবার এসে লাগলে আর ফিরে যেতে চায় না। ধূসর সরাসরি এসে ইচ্ছের পাশে বসে পড়ে, যেন এটাই স্বাভাবিক, যেন এখানে বসার অধিকার শুধু তারই আছে। একদম নির্লিপ্ত ভঙ্গিতে খাবার তুলে নেয় নিজের প্লেটে, যেন কিছুই হয়নি। ইচ্ছে নিজের জন্য খাবার নিতে হাত বাড়াতেই ধূসর হালকা হাসে। চোখের গভীরে এক অন্যরকম দৃঢ়তা, নরম অথচ দৃঢ় কণ্ঠে বলে ওঠে, তোমার খেতে হবে না কষ্ট করে, আমি খাইয়ে দেব, তুমি চুপচাপ শুধু খাবে। ইচ্ছে চমকে ওঠে, এক মুহূর্ত থমকে যায়। সবাই টেবিলে অবাক চোখে। অনু ও অর্ণব তাকালেও বাকিরা স্বাভাবিক। ইচ্ছে হালকা প্রতিবাদ জানায়, আমি নিজে খেতে পারবো। ধূসর ভুরু কুঁচকে তাকায়, যেন তার কথার বাইরে কিছু হলে সেটা সে মেনে নেবে না। আমি কি বললাম শোনোনি? ইচ্ছে এবার আর কিছু বলে না। হার মানতে হয় ধূসরের কাছে, কারণ সে জানে ধূসর যখন কিছু ঠিক করে নেয় তখন তাকে আটকানো অসম্ভব। ধীরে ধীরে ধূসর নিজের হাতে খাবার তুলে ধরে ইচ্ছের মুখের দিকে এগিয়ে দেয়। ইচ্ছে এক মুহূর্ত দ্বিধা করে, কিন্তু ধূসরের দৃষ্টির সামনে সেটাও যেন গলে যায়। মীরা রাগে ফুঁসে ওঠে। চোখের সামনে ধূসর অন্য কাউকে এতটা যত্ন করছে, সে যেন এটা কিছুতেই মেনে নিতে পারছে না। রাগের চোটে হাতের কাঁটা চামচ সজোরে আঘাত করে টেবিলে। শব্দটা এতটা তীব্র ছিল যে আশেপাশে সবাই এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। তারপর মীরা কটমট করে ধূসরের দিকে তাকিয়ে বলে ওঠে, ওকে খাইয়ে দিতে হবে কেন ধূসর? ও কি ছোট বাচ্চা? ধূসর কোনো উত্তর দেয় না, কেবল শান্ত চোখে তাকিয়ে থাকে, যেন মীরার কথা তার কানে পৌঁছায়নি। সে আবার ইচ্ছের দিকে ফিরে মনোযোগ দেয়, যেন পুরো দুনিয়ার অন্য কারো অস্তিত্বই নেই। মীরার ধৈর্যের বাঁধ যেন ভেঙে যেতে থাকে। মীরা কিছু বলতে যাবে, ঠিক তখনই তাসিন বিরক্ত গলায় বলে ওঠে, ও অসুস্থ মীরা, তুই জানিস না? তাসিনের কণ্ঠে দৃঢ়তা ছিল, সঙ্গে একরকম সতর্ক বার্তাও। চুপচাপ খেতে বস, সিন ক্রিয়েট করবি না। টেবিলে একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়, কিন্তু ধূসর নির্লিপ্ত। নিজের হাতে আবারও ইচ্ছের মুখের সামনে খাবার তুলে ধরে, নরম অথচ দৃঢ় কণ্ঠে বলে, তোমার খাওয়া শেষ করো ঘুরি। ইচ্ছে লজ্জায় আর কিছু বলে না, শুধু চুপচাপ মুখে খাবার নেয়। আর টেবিলের অন্য প্রান্তে বসে থাকা মীরা হাতের আঙুল ক্রমাগত মুষ্টিবদ্ধ হয়ে আসে, আর চোখের গভীরে অজানা এক জ্বালা দাউ দাউ করে জ্বলতে থাকে। রাতের পরিবেশ আজ অন্যরকম, হালকা ঠান্ডা হাওয়া বইছে, সমুদ্রের গর্জনের সঙ্গে মিশে গেছে লনের পার্টির সুরেলা মিউজিক। আলো আধারির মাঝে রিসোর্টের বাহিরটা যেন ঝলমলে এক স্বপ্নরাজ্য হয়ে উঠেছে। তাসিন নিজের রুম থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ায়, দূর থেকে পার্টির ঝলমলে আলো দেখছে। পাশের ঘর থেকে তৃণ আর তরুণের হাসির শব্দ শোনা যায়, ওরা নিশ্চয়ই নিজেদের পোশাক নিয়ে মজা করছে। ইচ্ছে চুপচাপ বসে আছে, চোখের সামনে লাল গাউনটা।
হাত দিয়ে গায়ের কাপড়টা ছুঁয়ে দেখলো, যেন কারো স্বপ্নের স্পর্শ। এত সুন্দর পোশাক, এত নিখুঁত কারুকাজ। কিন্তু এটা খাবার খেয়ে রুমে ফিরে আসার পর তার চোখ পড়েছিল দরজার সামনে রাখা ছোট্ট পার্সেলটার দিকে। প্রথমে ভেবেছিল হয়তো ঈশিতা বা অনু মজা করছে, কিন্তু যখন খুললো তখন সমস্ত চিন্তা হারিয়ে গেল। পার্সেলের ভেতর গাউনটা ছাড়াও ছিল একটি ছোট্ট চিরকুট। পরে এসো, আমি অপেক্ষা করব তোমার পার্টনার হিসাবে। আর পাশে ছোট করে একটা নাম লেখা, ধূসর। ইচ্ছে স্তব্ধ হয়ে বসে থাকে। ধূসর ভাই, এটা সে দিল কেন? আমার জন্য কেন এমন কিছু করবে? মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খায়। ধূসর ভাই কি সত্যি আমার জন্য অপেক্ষা করছে? গাউনটা হাতে নিয়ে আয়নার সামনে দাঁড়াইছে। নিজেকে কল্পনা করার চেষ্টা করে, যদি সে এটা পরে যায়, ধূসর কি সত্যি তাকে দেখার জন্য অপেক্ষায় আছে? ইচ্ছের বুকের ভেতর ধুকপুকানি বেড়ে যায়। কি করবে সে? যাবে নাকি চুপচাপ রুমেই থাকবে? বাইরের লনে আজ এক ভিন্ন আমেজ। রিসোর্টের আলোগুলো নরম আলো ছড়াচ্ছে, আর মৃদু সুরের মিউজিক পুরো পরিবেশকে আরো রোমান্টিক করে তুলেছে। ধূসর দাঁড়িয়ে আছে, কালো স্যুটে যেন আগুনে গড়া কোনো এক নিখুঁত মূর্তি। তার চোখে এক ধরনের দৃঢ়তা, ঠোঁটে এক অদ্ভুত নির্লিপ্ত অভিব্যক্তি। যদিও আশেপাশে অনেকেই আছে, তবুও সে যেন কারো অপেক্ষায়। তার চোখ মাঝে মাঝে লনের গেটের দিকে চলে যায়। পাশে দাঁড়িয়ে আছে অর্ণব, তৃণ, তূর্ণ। তরুণদের এই দলটিও আজ কালো স্যুট পরে এসেছে। সবাইকে চমৎকার লাগছে। তবে 27 বছরের ধূসরকে যেন বাকিদের চেয়ে একটু আলাদা লাগে। একটা নির্জল আকর্ষণ আছে তার মধ্যে, যা তাকে সবার মধ্য থেকে আলাদা করে তোলে। অন্যদিকে মীরা, অনু আর তাহসিন বসে বসে গল্প করছে। মাঝে মাঝে হাসির শব্দ ভেসে আসছে। তবে মীরার চোখ মাঝখানেই ধূসরের দিকে চলে যায়, যেন কিছু ভাবছে, কিছু বলার ইচ্ছে আছে, কিন্তু মুখ ফুটে কিছু বলছে না। তবে এখনো ঈশিতার ইচ্ছে আসেনি। সবাই একে অপরের সঙ্গে মিশে থাকলেও ধূসর যেন একটু চুপচাপ অপেক্ষমান। চোখ একবার ঘড়ির দিকে যায়, একবার গেটের দিকে। কি আসবে ইচ্ছে সেই লাল গাউনে? তৃণ একটু হেসে ধূসরের কাঁধে চাপ দিয়ে বলে, মামা চোখ ঘোরাও, সামনে যা আছে সেটা দেখে কি নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে? ধূসর এবার চোখ তোলে। তার চোখ সরাসরি গিয়ে পড়ে হালকা বাতাসে দুলতে থাকা লাল গাউনের মেয়েটার ওপর। ইচ্ছে। ধূসরের নিঃশ্বাস এক সেকেন্ডের জন্য আটকে যায়। বক্ষপিঞ্জরে হৃদযন্ত্রটা বেসামাল আজকে জোরে জোরে বিট করছে। লাল গাউনটা যেন ইচ্ছের জন্যই তৈরি হয়েছে। নরম কাপড় তার শরীরের গড়ন মোলায়েমভাবে জড়িয়ে আছে, যেন কোনো শিল্পী নিখুঁতভাবে তুলির আঁচড়ে একে তৈরি করেছে। হাঁটু সমান খোলা, চুল বাতাসে উঠছে। চোখ দুটো বড় আর কেমন জানি স্বপ্নময়। মেয়েটাকে দেখতে এখন সত্যি পুতুলের মতো লাগছে, যেন কোনো রাজকন্যা আজ স্বপ্ন থেকে বাস্তবে নেমে এসেছে। ধূসর নিজের চোয়াল শক্ত করে। কন্ট্রোল হারানোর কোনো প্রশ্নই আসে না, কিন্তু হৃদয়ের কোথাও যেন এক অদ্ভুত ধাক্কা লাগে। তার হাতের আঙুল কাঁপে না, মুখের এক্সপ্রেশন বদলায় না, কিন্তু বুকের ভেতরটা অস্থির হয়ে ওঠে। তৃণ পাশ থেকে দাঁড়িয়ে হাসছে। বলেছিলাম না সামলাতে পারবি না? ধূসর একদম ধীর স্বরে বলে, চুপ কর। ধূসর ইচ্ছের দিকে ধীর পায়ে এগিয়ে আসে। চোখ দুটো গভীর আর এক অদ্ভুত দৃষ্টিতে ঝলসে উঠছে। ইচ্ছে ধূসরের দৃষ্টি থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ধূসর এতটাই কাছে চলে এসেছে যে ইচ্ছে নিঃশ্বাস নিতে ভুলে যায়। ধূসর সামনের দিকে ঝুঁকে কানের কাছে ফিসফিস করে, গলায় ভয়ানক এক গা ছমছমে কোমলতা। এই লাল পোশাক, আমার তো ভয় হচ্ছে ঘুরি। তুমি কি জানো না আগুনে হাত দিলে পুড়ে যেতে হয়? ইচ্ছে মুহূর্তেই লজ্জায় টুকটুকে লাল হয়ে যায়, চোখ নামিয়ে ফেলে। হাতের আঙুল অসহায়ভাবে কুঁচকে ধরে গাউনের কাপড়। ধূসর ঠোঁটের কোণে এক তীক্ষ্ণ হাসি টেনে বলে, ফিকশনাল ম্যান কান্ট রুইন ইউর মাস্কারা অর লিপস্টিক, বাট আই হ্যাভ দিস অ্যাবিলিটি রুইন ইউর এভরিথিং রেড হার্ট। ইচ্ছে আর দাঁড়িয়ে থাকতে পারে না। হৃদয়ের অতর্কিত ঝড় সামলাতে সে দ্রুত সুইমিং পুলের দিকে হাঁটা দেয়। পা কাঁপছে সামান্য। এই পর্বটা এখানেই শেষ করলাম। পরবর্তী পর্ব ভিডিও শেষে দেওয়া হয়েছে, দেখে আসতে পারেন। সবাই চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।